হঠাৎ পেছন থেকে নিঃশব্দ পায়ে কেউ এসে লণ্ঠনটা নিভিয়ে দিল। মুহূর্তে ঘর অন্ধকার। সঙ্গে সঙ্গে একটি বালক কণ্ঠের প্রাণখোলা হাসি। বুঝলাম আমার দুষ্টু ছেলে নোটনের কাজ। ভয় দেখাবার জন্য আলো নিভিয়েছে। কিন্তু ঘরে আরও কেউ যেন রয়েছে। অন্ধকারেই হাঁকলাম, কে রে, কে? কোনো উত্তর নেই। নোটনের হাসিও থেমে গেল। নোটন, তোর সঙ্গে আর কে আছে রে? উত্তর নেই। সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর প্রথম পর্ব। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর প্রথম পর্ব। খুব বেশি দিন না হলেও দেখতে দেখতে 15 বছর হয়ে গেল আমি কলকাতায় পুলিশের কাজ করছি। এই 15 বছরে কত চোর ডাকাত ধরলাম, কত খুনিকে আদালতে পাঠালাম, কত মারামারি, কত রক্তপাত। ফলে মনটা যেমন কঠোর তেমনি ভয়শূন্য হয়ে গেছে। সঙ্গে রিভলভারটা থাকলেই হলো। শুধু চোর ডাকাত খুনি নিয়ে কারবার হলে মনে তেমন দাগ কাটত না। ওসব তো প্রায় সব পুলিশ অফিসারদের জীবনেই ঘটে। কিন্তু আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত জীবনে এমন কিছু অবিশ্বাস্য ভয়াবহ অলৌকিক ঘটনা ঘটেছে যা কোনোদিন ভুলতে পারবো না। এই ঘটনাগুলো লিখে রাখার জন্যেই আপাতত 1 মাসের ছুটি নিয়ে নিরিবিলি দেশের বাড়িতে এসেছি। জায়গাটা নিরিবিলি, কিন্তু বাড়িটা নিরিবিলি নয়। আমাদের এই দোতলা বাড়িটা খুবই পুরনো। বাড়ির পেছনে অনেক দূর পর্যন্ত আম বাগান আর বাঁশঝাড়। এখনো গভীর রাতে শেয়াল ডাকে, খটাস বন বেড়াল ঘুরে বেড়ায় নিশ্চিন্তে। বাড়ির পশ্চিমে একটা পচা পুকুর, তার এদিকে একটা ভাঙা শিব মন্দির। ছোটবেলায় ওই পুকুর পাড়ে আশ-শেওড়ার ঝোপে কত চোর পুলিশ খেলেছি। তখন কি ভেবেছিলাম বড় হয়ে আমাকেই চোর ডাকাত ধরে বেড়াতে হবে? বাড়িটার সবচেয়ে আকর্ষণ বিরাট একটা ছাদ। এই ছাদে কত ঘুড়ি উড়িয়েছি, ছোটাছুটি দাপাদাপি করেছি। আজও এই বাড়ির ছোট ছেলেমেয়েরা ছাদেই খেলা করে। এ বাড়িতে পাকাপাকিভাবে থাকে আমার মেজো আর ছোট ভাই, তাদের স্ত্রী পুত্রকন্যাদের নিয়ে। এখন কলকাতা থেকে আমি 1 মাসের জন্য এসেছি স্ত্রী আর 12 বছরের দুষ্টু নোটনকে নিয়ে। আমার ভাগে যে 2খানি ঘর তা উত্তর দিকে। একখানি ঘর আমার একেবারে নিজস্ব। ওই ঘরে বসে আমি দেশ বিদেশের যত অপরাধ কাহিনী পড়ি। আর এখন এই ঘরে বসেই লিখছি আমার জীবনে ঘটে যাওয়া বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। আমার ঘরের জানলা দিয়ে তাকালে প্রথমেই চোখে পড়ে আমাদের উঠোনের ওপর নারকেল গাছটা। সেই ছোটবেলা থেকে দেখছি গাছটাকে, এখনো দিব্যি আছে। নারকেল গাছটা যেন আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে। গাছটাকে আমরা সবাই ভালোবাসি। তারপরেই চোখে পড়ে সেই বিশাল আমবাগান আর বাঁশঝাড়ের জঙ্গল। যতদূর দেখা যায় শুধু গাছের সবুজ মাথা। যখন সন্ধ্যের অন্ধকার নেমে আসে তখন ওই বাগান জঙ্গলকে কেমন রহস্যময় বলে মনে হয়, কেমন ভয় করে। মনে হয় যেন কোনো অজানা আতঙ্ক ওত পেতে আছে গাছগুলোর ডালে ডালে। লেখাটা শুরু করা উচিত ছিল অনেক আগেই, কিন্তু হঠাৎ নেপালের কাঠমান্ডুতে বেড়াতে যাবার সুযোগ এসে গেল। এখন বর্ষাকাল, বর্ষাকালে কেউ বড় একটা পাহাড়ে যায় না। কিন্তু আমারই সহকর্মী কলকাতার পুলিশ অফিসার প্রণবেশ যাচ্ছে জেনে আমিও তার সঙ্গ নিলাম। সর্বসাকুল্যে আমরা ওখানে 10 দিন ছিলাম। ওখানে নানা জায়গায় ঘুরেছি, বেশ উপভোগও করেছি। কিছু ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছে। তা তো হবেই, পুলিশ আর গোয়েন্দা যেখানেই যায় তাদের মন মতো একটা কিছু ঘটে থাকেই। যাই হোক, মোটামুটি আনন্দ করে দেশের বাড়িতে ফিরে এসেছি। একটি লাভ হয়েছে, একটি নেপালি ছেলে পেয়েছি। বছর 13-14 বয়স, খুব কাজের ছেলে, নাম রাজু সুব্বা।
একে পেয়ে আমার স্ত্রী আর নোটন দুজনেই খুব খুশি। রাজু একে নোটনের প্রায় সমবয়সী, তার ওপর বিদেশি, তাই ওর সঙ্গে নোটনের যত ভাব তত কৌতূহল ওর বিষয়ে। এখন সন্ধেবেলা, একটু আগেও বৃষ্টি হয়ে গেছে। গায়ে একটা হালকা চাদর জড়িয়ে লিখতে বসেছি। লোডশেডিং বলে লণ্ঠনের আলোয় লিখছি। ভালোই লাগছে, কেননা এই সব খুন খারাপি অলৌকিক কাহিনী লিখতে গেলে এই রকম লণ্ঠনের টিমটিমে আলোরই প্রয়োজন। পরিবেশটা বেশ জমে। বাড়ির বউরা নিচে রান্না করছে আর গল্প করছে। আমার ঘরে আমি একা লিখছি। ফাটা দেওয়ালের গায়ে একটা টিকটিকি অবাক হয়ে আমার লেখার কাজ দেখছে। হঠাৎ পেছন থেকে নিঃশব্দ পায়ে কেউ এসে লণ্ঠনটা নিভিয়ে দিল। মুহূর্তে ঘর অন্ধকার। সঙ্গে সঙ্গে একটি বালক কণ্ঠের প্রাণ খোলা হাসি। বুঝলাম আমার দুষ্টু ছেলে নোটনের কাজ। ভয় দেখাবার জন্যে আলো নিভিয়েছে, কিন্তু ঘরে আরও যেন কেউ রয়েছে। অন্ধকারেই হাঁকলাম, কে রে, কে? কোনো উত্তর নেই। নোটনের হাসিও থেমে গেল। নোটন, তোর সঙ্গে আর কে আছে রে? উত্তর নেই। হঠাৎ নোটন চিৎকার করে কেঁদে উঠল, ও গো, মা গো, বাবা গো। কি হলো? নোটন অমন করে কেঁদে উঠল কেন? পুরনো বাড়ি, কিছু কামড়ালো নাকি? অন্ধকারেই আমি চেয়ার থেকে লাফিয়ে উঠলাম। টেবিলে ধাক্কা লেগে লণ্ঠনটা পড়ে গেল। কেরোসিন তেলের গন্ধ ছড়িয়ে পড়ল। অন্ধকারের মধ্যে দিয়ে আন্দাজে নোটনের কাছে যাওয়ার চেষ্টা করলাম। তার আগেই ওর কান্না শুনে নোটনের মা, ওর কাকা কাকিমারা আলো নিয়ে ছুটে এসেছে। দেখলাম দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে নোটন তখনও ভয়ে কাঁপছে। কি হয়েছে? প্রথমে উত্তর দিতে পারছিল না। তারপর শুধু বলল, ঘরে কিছু ঢুকেছিল। ঘরে কে ঢুকবে? কখন ঢুকবে? আমরা ঢোকার পরই। আমরা? এতক্ষণে ঘরের মধ্যে দ্বিতীয় জনকে দেখতে পেলাম। সেও দেওয়ালে ঠ্যাস দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিন্তু ঘরে আর কে ঢুকবে? কাকে দেখে অমন ভয় পেলি? নোটন বলল, আমি স্পষ্ট দেখেছি, দুটো জল জল চোখ দরজার কাছে। এই অসম্ভব অবাস্তব ব্যাপার নিয়ে আমরা আর মাথা ঘামালাম না। দোতলার এই ঘরে জ্বলন্ত চোখ বিশিষ্ট জন্তু জানোয়ারের ঢোকা সম্ভব নয়। সদর দরজা সন্ধে হতেই বন্ধ হয়ে যায়। এবারে রাজু সুব্বার দিকে তাকালাম। সে একে রোগা ডিগডিগে, কম কথা বলে। তার ওপর এই রকম কান্নাকাটিতে কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওর চোখের স্বাভাবিক চাউনিটাও একটু অদ্ভুত রকমের। ছোট ছোট সরু চোখ, চোখের মণি দুটো একটু বেশি ওপর দিকে ওঠা, ফলে সাদাটাই বেশি দেখা যায়, যেন চোখ উল্টে আছে। হঠাৎ দেখলে মনে হয় বুঝি অন্ধ। ওর চোখের দিকে তাকালে বোঝা যাবে না ও রেগে আছে না ভয় পেয়েছে কিংবা খুশি হয়েছে। রোগা রোগা সরু হাত, দেহের তুলনায় নারকেলের মতো লম্বাটে মাথাটা বেশ বড়, রোয়া রোয়া পাতলা চুল। খালি গা হলে বুকের পাঁজরগুলো একটা একটা করে গুনা যায়। কণ্ঠের হাড় বেরিয়ে আছে, মনে হয় একটু ঠেলা দিলেই ছিটকে পড়ে যাবে। কিন্তু এই শরীর নিয়েই সে যে কি অসম্ভব তাড়াতাড়ি কাজ করতে পারে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। সুব্বা বাংলা বলতে না পারলেও বাংলা মোটামুটি বোঝে। খুব কম কথা বলে, যেটুকু বলে ভাঙা ভাঙা হিন্দিতে। মাঝে মাঝে সে নেপালি ভাষাও বলে ফেলে, যেমন চাকে বলে চিয়া, কমলা লেবুকে বলে সন্তালা। একটা জিনিস লক্ষ্য করছি, যদিও আমি ওকে এখানে নিয়ে এসেছি, তবু ও আমাকে যেন এড়িয়ে চলে। ডাকলে চট করে আসে না, সাড়াও দেয় না, যেন শুনতেই পায়নি। কেন এমন ব্যবহার তা বুঝতে পারি না। তবে নোটনের সঙ্গে ওর খুব ভাব। দুজনে গল্প করে, খেলা করে। নোটনের মাকেও পছন্দ করে। নোটন কখনো ওকে ডাকে রাজু বলে, কখনো ডাকে ওর পদবি ধরে সুব্বা। এই কদিনেই আর একটা ব্যাপার লক্ষ্য করেছি, ও আমাকে জব্দ করতে চায়।
একটা ঘটনা বলি। প্রায় আমার মাথার যন্ত্রণা হয়, তার জন্য সবসময় কাছে ওষুধ রেখে দিই। যন্ত্রণাটা এবার অনেক দিন হয়নি, কিন্তু নেপাল থেকে ফিরে এসে উপরি উপরি 3 দিন যন্ত্রণা হলো। প্রথম 2 দিন ওষুধ খাবার জন্যে সুব্বাকে জল দিতে বলেছিলাম। বেশ দেরি করে জল এনে দিয়েছিল। ওর সামনেই ওষুধ খেয়েছিলাম, কিন্তু তৃতীয় দিন ও জল এনে দিল না। ধমক দিলেও এমন ভান করল যেন ও আমার কথা শুনতেই পায়নি। কিন্তু আশ্চর্য, ওষুধের প্যাকেটটা খুঁজে পাওয়া গেল না। ওষুধ খাওয়া হলো না। সারা রাত্রি যন্ত্রণায় ছটপট করলাম। পরের দিন দেখলাম ওষুধের প্যাকেটটা পিছনের জঙ্গলে পড়ে আছে। কেউ জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সবাইকে ডেকে দেখালাম, কিন্তু কে ফেলেছে কেউ বলতে পারল না। নোটন আড়ালে সুব্বাকে জিজ্ঞেস করেছিল। সুব্বা উত্তরে মাথা নেড়ে বলেছিল, নেহি। তবুও বোঝা গেল ওষুধটা ওই ফেলে দিয়েছিল। কিন্তু কেন? ও তো নিতান্ত ছোট শিশুটি নয়। আরও আশ্চর্যের কথা, পরে জেনেছিলাম সেদিন সুব্বাই চুপি চুপি একা ঘরে ঢুকে আলোটি নিভিয়ে দিয়েছিল। নোটন যে ওকে চুপি চুপি ঘরে ঢুকতে দেখে কৌতূহলের বশেই ঘরে ঢুকেছিল, সুব্বা তার টের পায়নি। ঘর অন্ধকার করে সুব্বা আমাকে ভয় দেখাতে যাচ্ছে ভেবে নোটন জোরে হেসে উঠেছিল। কিন্তু যে ছেলেটা আমার কথা শুনতে চায় না, ডাকলে সাড়া দেয় না, কাছে ঘেঁষে না, সে কেন ঘর অন্ধকার করে আমার সঙ্গে মজা করতে এলো? এ কথা নিয়ে বাড়িতে কারোর সঙ্গে আলোচনা করিনি। নিজের কাছেও সদুত্তর পাইনি। এছাড়া অন্ধকার ঘরে কেন কি দেখে নোটন অমন ভয় পেয়ে চেঁচিয়ে উঠেছিল, তাও ঠিক আমার কাছে পরিষ্কার হয়নি। সত্যিই ও ঘরের মধ্যে জ্বলন্ত চোখ দেখেছিল কিনা, কিংবা কার চোখ, তাও অমীমাংসিত থেকে গেছে। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর প্রথম পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।